যে এই পশ্চিম বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে যখন যে সরকারি গঠন হয়েছে না কেন তখন সব সময় আমাদের মুসলিম সংখ্যালঘু ভোটকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। কেউ বলে আমরা মুসলিম ভোটদের নিয়ে ভোট নিয়ে আমরা সরকার গঠন করেছি, আবার কোনো সরকার বলে যে আমরা মুসলমান ভোট বাদ দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমরা দেখলাম এই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এসআইআর হয়ে যাওয়ার পরেও তিনি বক্তব্য রাখলেন যে নামাজ পড়তে গেলে বাংলাদেশে যেতে হবে, এটা আমাদের অন্তরে লেগেছে। তাই অনুরোধ করব এই হাউসের কাছে এমন কিছু বক্তব্য রাখবেন না যে সংখ্যালঘুরা সবসময় তাদের নিজস্ব আইডেন্টিফিকেশনে ভোগে। আমরা জানলামই না যে সুরাবর্তী এভিনিউ তার নামে রাখা হয়েছে, অথচ তার নাম কেটে দিয়ে আজকে গোপাল মুখার্জি রোড করে দেওয়া হলো। এটা কি চিন্তার বিষয়ই হলো না? কারণ একটাই আমি খুঁজে পেলাম যে নামটা হচ্ছে সুরাবর্তী, কারণ নামটা হচ্ছে মুসলিম নাম, তাই ভাবছে যে মুসলিম নাম রাখা যাবে না। যে আজকে আমাদের বিভিন্ন পদাধিকারী হোক কিংবা বিভিন্ন আমাদের যারা আমাদের জনপ্রতিনিধি হোক, যারা অপরাধী, তাদেরকে আমরা কি দেখলাম? পুলিশের সামনে থুতু দেওয়া হচ্ছে, গলায় জুতোর মালা পরানো হচ্ছে। এটা কি আমাদের গণতন্ত্র? এটা কি আমাদের আইন ব্যবস্থা? সরকার তো গঠন হয়ে গেছে, কিন্তু যারা ডিলিটেড ভোটার, সেই ডিলিটেড ভোটাররা যারা ট্রাইব্যুনালে গেছে, এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে গিয়ে কতদিনের মধ্যে তাদের সমস্যার সমাধান হবে একটি কথাও এসআইআর সম্পর্কে এই রাজ্যপালের ভাষণে নেই। আমি কিন্তু এটা স্ট্রংলি আমি বিরোধ করছি। এখন যিনি বলবেন মাননীয় সদস্যা শ্রীমতী সাবিনা ইয়াসমিন, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ স্যার। আজকের এই মহতী সভায় ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী RN রবি 18ই জুন যে বক্তব্য পেশ করেছেন এবং সরকারের বক্তব্য রাজ্যপালের ভাষণে উঠে এসছে, আমি প্রথমেই রাজ্যপালের ভাষণে বক্তব্যের গঠনগতমূলক বিভিন্ন ইস্যু রয়েছে, সেগুলো যেমন খণ্ডন করার চেষ্টা করব, ঠিক তেমনি নিশ্চয় সরকারের যে 1.5 মাস সবেমাত্র 20 ফুটেছে, সেই 1.5 মাসে রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে যে মোটিভ অনেক বিষয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই সেই বিষয়ে সাধুবাদ জানাবো। প্রথমে আমি সমস্ত অনারেবল যারা ইলেক্ট হয়ে এসছেন মেম্বার্স, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, স্পিকার সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। এই রাজ্যপালের ভাষণে একটা কথা উঠে এসেছে, ভয়হীন সরকার, এই কথাটা উঠে এসেছে এবং এই লেখনীতে 4 নম্বর অনুচ্ছেদে যে বক্তব্যটা উঠে এসেছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সরকার কাজ করবে। এটা সত্যি যে যখন প্রথম পশ্চিমবাংলার মাটিতে বিজেপির নেতৃত্বে সরকার গঠন হয়, তখন যারা আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা আমরা প্রচুর আতঙ্কে ছিলাম এবং গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছিল বা এখনো আছে যে আমরা কি করব। কারণ আমরা যারা সংখ্যালঘু মানুষ, তারা আমরা জানি যে সংবিধানের আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 25 সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের মৌলিক অধিকার এবং সকলের সমান অধিকার রয়েছে, সেটা সংবিধানে বলা হলেও আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা দেখেছি যে এই পশ্চিম বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে
যখন যে সরকারি গঠন হয়েছে না কেন তখন সব সময় আমাদের মুসলিম সংখ্যালঘু ভোটকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। কেউ বলে আমরা মুসলিম ভোটদের নিয়ে ভোট নিয়ে আমরা সরকার গঠন করেছি, আবার কোনো সরকার বলে যে আমরা মুসলমান ভোট বাদ দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমি একটু আপনাদের ইতিহাস বলতে চাই যে আজকে আমরা কারা। আমরা তো চাই শুধুমাত্র সম্মান, আমরা চাই অধিকার, এর থেকে তো বেশি কিছু নয়। ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত মুসলিম সংখ্যালঘুদের মধ্যে কেউ প্রধানমন্ত্রী হয়নি। পশ্চিম বাংলার মাটিতে এখনো মুসলিম সম্প্রদায়ের মধ্যে কেউ মুখ্যমন্ত্রী হয়নি, এবং এবারে আমরা এটা আশাও করিনি, এবং এটা আমরা আশাও করি না। আমরা আশা করি যে সরকারি গঠন হবে সে যেন সমস্ত পিছিয়ে পড়া শ্রেণী, সমস্ত পিছিয়ে পড়া বর্ণের মানুষের জন্য সমান অধিকার প্রয়োগ করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটাই আমরা আশা করি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঈদের নামাজকে কেন্দ্র করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানিয়েছি, কিন্তু সাধুবাদ জানানোর পরেও আমরা দেখলাম এই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এসআইআর হয়ে যাওয়ার পরেও অনুপ্রবেশ এবং আমাদের যারা অনুপ্রবেশের মধ্য দিয়ে এবং এসআইআর মধ্য দিয়ে এখানে যারা উপযুক্ত নাগরিক সেটা সঠিক হয়ে যাওয়ার পরেও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বক্তব্য রাখেন যে নামাজ পড়তে গেলে বাংলাদেশে যেতে হবে। এটা আমাদের অন্তরে লেগেছে। তাই অনুরোধ করব এই হাউসের কাছে এমন কিছু বক্তব্য রাখবেন না যে সংখ্যালঘুরা সবসময় তাদের নিজস্ব আইডেন্টিফিকেশনে ভোগে। এ থেকে আমাদেরকে উদ্ধার করুন। আমরা বাঁচতে চাই, আপনাদের মতো আমরা এগিয়ে যেতে চাই, আপনাদেরকে সকলকে সহযোগিতা করতে চাই, আমরা শুধু সম্মান চাই, এটাই আমাদের কথা। আমাদের এই বক্তব্যে রাজ্যপালের বক্তব্যে আরেকটি পয়েন্ট উঠে এসছে, সেটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস। আমরা দেখলাম এখানে একটা যে আমাদের যে নিয়ম রয়েছে বা আইন রয়েছে তাতে সেখানে হাতকড়া পরানো যায় না, এবং হাতকড়া পরাতে গেলে সেটা যে অপরাধী তার পারমিশন নিয়ে হাতকড়া পরাতে হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে আমাদের যেই হোক না কেন, বিভিন্ন পদাধিকারী হোক কিংবা বিভিন্ন আমাদের যারা আমাদের জনপ্রতিনিধি হোক, যারা অপরাধী, তাদেরকে আমরা কি দেখলাম যে পুলিশের সামনে যে অপরাধ করেছে তাকে, তার যদি অপরাধ এতটাই চরম হয় তার জন্য ফাঁসি দিয়ে দিক, আমাদের আপত্তি নেই, কিন্তু পুলিশের সামনে থুতু দেওয়া হচ্ছে, গলায় মালা দেওয়া, গলায় জুতোর মালা পরানো হচ্ছে। এমনকি আলিপুরেও আমরা দেখতে পেলাম কোর্ট চত্বরে, সেখানে একজন অনারেবল আইনজীবী উনি দরজায় পা দিয়ে ধাক্কা মারছেন। এটা কি আমাদের গণতন্ত্র? এটা কি আমাদের আইন ব্যবস্থা? এটা আমি অনুরোধ করব যে বিএনএসএস এর নামে যেভাবে আজকে সরকারের সামনে সরকারের আইনকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, এটা দেখার জন্য আমি অনুরোধ করব। আমি আরেকটি পয়েন্টে বলতে চাই, আমি স্বাগত জানাই এই সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে যে বর্ডার এরিয়া বেড়া দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। আমাদের বিশেষ করে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ সংলগ্ন 2216 কিলোমিটার রয়েছে যেটা বর্ডার সংলগ্ন এরিয়া, এবং তার মধ্যে আমাদের 8টি জেলা সেই বর্ডার সংলগ্ন এরিয়ার মধ্যে পড়ে, এবং আমরা সেই প্রায় 1070 একর জমি আমাদের সরকার অ্যাকুয়ার করবে সেটা বলেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে 1070 একর জমি যে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই জমিকে কেন্দ্র করে বিশেষ করে যারা কৃষক, যারা কৃষি জমির সঙ্গে যুক্ত, সেই কৃষক এবং কৃষি জমির সঙ্গে যারা যুক্ত কৃষিজীবী মানুষ, তাদের স্বার্থের জন্য আমি এই হাউসের কাছে আবেদন করব যে বিএসএফকে সেই জমি তুলে দেওয়ার সময়, যেহেতু এটা গরিব মানুষদের কৃষি জমি, তো তাদের জন্য যেন ল্যান্ড লুজার সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে এক্সাম্পটেড ক্যাটাগরির মধ্যে ফেলে চাকরিতে যেন তাদেরকে সেই পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়, সেই আবেদন অবশ্যই আমাদের থাকবে।
শিক্ষায় থ্রেড কালচার বরদাস্ত নয়, একথা মাননীয় রাজ্যপালের মুখ থেকে বেরিয়ে এসছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষায় থ্রেড কালচার বরদাস্ত নয়, কিন্তু পাশাপাশি দেখছি প্রশাসনিক জায়গায় আমাদের বিডিও এবং আইসি চেয়ারে যেভাবে অনারেবল আমাদের মন্ত্রীরা বসছেন, সেটা কিন্তু আগামী দিনে থ্রেড কালচারের ইঙ্গিত দেয়, সেই কথাটা আমি মনে করিয়ে দিতে চাই। তাই অনুরোধ রাখবো, চেয়ার কিন্তু চেয়ার, সেই চেয়ারে বিডিও কিংবা আইসির চেয়ারে, এসপি কিংবা ডিএম এর চেয়ারে আমরা কিন্তু বসতে পারি না। তাই কোনো প্রকারে তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য চেষ্টা না হয়, তাদেরকে থ্রেড কালচারের আওতায় যেন ফেলা না হয়, সেই আবেদন আমার থাকবে। আপনার 1 মিনিট। ঠিক আছে, আমি শেষ করব 1 মিনিটের মধ্যেই। আমি এসআইআর নিয়ে একটু কথা বলতে চাই। এই রাজ্যপালের ভাষণে যে ইস্যুকে কেন্দ্র করে সরকার তৈরি হয়েছে, যে ইস্যুকে কেন্দ্র করে সরকার গঠন হয়েছে এসআইআর, সেই এসআইআর নিয়ে সরকার তো গঠন হয়ে গেছে, কিন্তু যারা ডিলিটেড ভোটার, সেই ডিলিটেড ভোটাররা যারা ট্রাইব্যুনালে গেছে, এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে গিয়ে কতদিনের মধ্যে তাদের সমস্যার সমাধান হবে, একটি কথাও এসআইআর সম্পর্কে এই রাজ্যপালের ভাষণে নেই। আমি কিন্তু এটা স্ট্রংলি আমি বিরোধ করছি যে এসআইআর সম্পর্কে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সরকারের ভূমিকা কি, কতদিনের মধ্যে তারা তাদের ভোটাধিকার ফিরে পাবে, অরিজিনাল ভোটাধিকার ফিরে পাবে, সেই বক্তব্য আমি আশা করি জবাবি ভাষণের মাধ্যমে উঠে উঠবে। এবং ইতিমধ্যেই আমি আরেকটা কথা বলি যে এই সরকার এমন একটা মুসলিম বিদ্বেষী সরকার পরিচয় যেন না দেয়, কারণ কয়েকদিন আগে আমরা দেখলাম পাঁচ সরকার সংলগ্ন যে রাস্তা সুরাবর্দী এভিনিউ এর নাম বদল করে গোপাল মুখার্জি রোড ঘোষণা করা হয়েছে। আমি অদ্ভুত একটা সরকার হতে পারে, অনারেবল শুভেন্দু অধিকারীর নামেও আরো 5টা শুভেন্দু অধিকারী হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে বাইরের শুভেন্দু অধিকারীকে আমি এনে অনারেবল সিএম এর জায়গায় বসিয়ে দিব, এটা কিন্তু হতে পারে না। আমরা জানলামই না যে সুরাবর্দী এভিনিউ কার নামে রাখা হয়েছে, অথচ তার নাম কেটে দিয়ে আজকে গোপাল মুখার্জি রোড করে দেওয়া হলো। এটা কি চিন্তার বিষয় হলো না? কারণ একটাই আমি খুঁজে পেলাম, যে নামটা হচ্ছে সুরাবর্দী, কারণ নামটা হচ্ছে মুসলিম নাম, তাই ভাবছে যে মুসলিম নাম রাখা যাবে না। তাই এটা আমি অনুরোধ করব যে ইমিডিয়েট যে এই সংশোধন করে নিয়ে যে সুরাবর্দী এভিনিউর নাম ছিল, সেই সুরাবর্দী এভিনিউ যেন নাম রাখা হয়, সেটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। যাই হোক, আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আপিল করব রাজ্যপালের অনেক ভালো কথা আছে, এগুলোকে সমর্থন করিয়ে এবং যে বিষয়ে আমি তুলে ধরলাম এবং আমাদের দল থেকে যেগুলো সংশোধনী আমরা দিয়েছি সেটাকে সমর্থন করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার।